12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশের রাজনীতি এখন উত্তপ্ত। তার মধ্যে সবচেয়ে হট টপিক হয়ে দাঁড়িয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভিন্ন ধারার একটা দল দেখে হালে একটু পানি ফিরে পেয়েছিল দেশের মানুষ। আশায় বুক বেঁধেছিল। শুরুতে সবাই ভাবছিল নতুন এক বন্দোবস্তের কথা, কিন্তু না, পুরনো জোট রাজনীতির বাইরে দাঁড়িয়ে নতুন এক রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার নিয়ে যে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, সেই দলই এখন প্রশ্নবিদ্ধ, সিদ্ধান্ত ও মতবিরোধে টালমাটাল অবস্থায়। জামায়াতের সঙ্গে জোট সিদ্ধান্তই টার্নিং পয়েন্ট। এনসিপির মহাসচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল বিএনপির সঙ্গে তাদের সংস্কার ভিত্তিক মতপার্থক্য। একই সঙ্গে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দলের সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলেছে। তার ব্যাখ্যায়, রাজনৈতিক বাস্তবতায় সংস্কারের এজেন্ডা বাস্তবায়ন এককভাবে সম্ভব নয়, তাই বেশি দল নিয়ে শক্তিশালী ঐক্য গড়ার কৌশল নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তই হয়ে উঠেছে দলের অভ্যন্তরীণ সংকটের মূল কারণ। দলের ভেতরে প্রশ্ন, নতুন রাজনীতি নাকি পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া? এনসিপির একাধিক নেতা জামায়াতের সঙ্গে জোট করায় প্রকাশ্যে বলছেন, প্রথমত জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব অল্প কিছু ব্যক্তির চাপে। দ্বিতীয়ত, সিদ্ধান্ত প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। তৃতীয়ত, দল তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। ফলে একে একে পদত্যাগ করেছেন অন্তত 17 জনের বেশি কেন্দ্রীয় নেতা। তাসনিম জারা, তাজনুবা জাবিন, মুশফিকুস সালেহীন সহ আরও অনেকে। এসব ঘটনা শুরু হয় ডিসেম্বরের 25 তারিখে দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনের এক ফেসবুক পোস্ট ঘিরে। ডিল ডান নামে একটি পোস্ট দিতে দেখা যায় তাকে। সেখানে এনসিপির প্রথম সারির কয়েকজন নারী নেতৃত্বও ছিলেন। এরপর 28 তারিখ জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এনসিপির অন্যতম আলোচিত মুখ তাসনিম জারা যদিও 27 ডিসেম্বরই এনসিপি থেকে পদত্যাগ করেন। সেই আনুষ্ঠানিক ঘোষণার দিনেই পদত্যাগ করেন আরেক এনসিপি নেত্রী তাসনুবা জাবিন। রোববার 28 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এনসিপির সাম্প্রতিক জোট সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে আপত্তি জানালেও মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম ও সামান্তা শারমিন এই তিনজনের কেউই দল থেকে পদত্যাগ করেননি। মনিরা শারমিন শুধু নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। নুসরাত তাবাসসুম নির্বাচন কেন্দ্রিক দলীয় কার্যক্রম থেকে নিজেকে আপাতত নিষ্ক্রিয় রেখেছেন এবং সামান্তা শারমিন জোটের সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করলেও দলেই থাকার কথা জানিয়েছেন। অর্থাৎ তারা সবাই আপত্তি ও অসন্তোষ প্রকাশ করলেও আনুষ্ঠানিকভাবে দল ছাড়েননি। আর এসব ঘটনার মধ্য দিয়ে বিশেষজ্ঞরা বলেই ফেলেছেন, এনসিপি নতুন রাজনীতি করার সুযোগ হারালো। কেউ কেউ এমনও বলছেন, 10 মাসেও আমরা বুঝিনি দলটি কোন পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে এনসিপি আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তা বাংলাদেশের মধ্যপন্থী বা নতুন ধারার রাজনীতির জন্য এক ধরনের ধাক্কা। বিকল্প রাজনীতির ভিত্তি কি নড়ে গেল? নতুন দলে ভাঙনকে বড় আঘাত বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে দলটির নারী নেতৃত্বের আস্থা ভেঙে গেছে। শুধু নির্বাচনী কৌশল বলে জোটের সমর্থন আদায় করা কঠিন বলেও মনে করছেন এই বিশ্লেষক। এদিকে বিবিসি বলছে, এনসিপিকে সাথে পেয়ে জামায়াতের কিছু সুবিধা হবে, কারণ সংস্কার ও অন্য অনেক ইস্যুতে এনসিপিকে সাথে নিয়ে এগোনোর সুযোগ তৈরি হলো তাদের। কিন্তু একে কেন্দ্র করে এত নেতা চলে যাওয়া বা নিষ্ক্রিয় থাকার ঘোষণা বা আপত্তি দেওয়ায় দলটির স্বতন্ত্র আদর্শের দল হিসেবে তৈরি হওয়ার সম্ভাবনাকে ক্ষীণ করে দিল বলে মনে করেন তিনি। ভোটের আগে তাহলে রাজনৈতিক বার্তা কি? এনসিপি কি ধীরে ধীরে তার জৌলুস হারাচ্ছে? তরুণ ভোটারদের কাছে যারা এসেছিল বদলের প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু হঠাৎ দিক পরিবর্তন অস্বস্তি তৈরি করেছে, আদর্শের জায়গায় কৌশলকে বড় করে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই দলে তৈরি হয়েছে বিশ্বাসের সংকট। তাহলে এনসিপি কি হারিয়ে যাবে? এখনই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না, কিন্তু বাস্তবতা হলো পদত্যাগের ঢেউ, অন্তর্দ্বন্দ্ব, আদর্শিক দোলাচল সব মিলিয়ে এনসিপি এখন এক
রাজনৈতিক দোলাচলে দাঁড়িয়ে। দলটি যদি জোটের সত্যিকারের চরিত্র ব্যাখ্যা করতে না পারে, অভ্যন্তরীণ ঐক্য পুনর্গঠন করতে না পারে, তাহলে বিকল্প রাজনীতির প্রতিশ্রুতি শুধু স্লোগান হয়েই থেকে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনীতির তীব্র প্রয়োজন ছিল এবং আছেও। এনসিপি সেই শূন্যস্থান পূরণের আশা জাগিয়েছিল। কিন্তু এখন প্রশ্নটা খুব স্পষ্ট, বিশ্বাস বনাম কৌশল, কোন পথ বেছে নিচ্ছে এনসিপি? এই উত্তরের উপরে নির্ভর করছে দলটি ভবিষ্যতে টিকে থাকবে নাকি ইতিহাসের এক অধ্যায় হয়েই মিলিয়ে যাবে সহসাই। 5 আগস্টের পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়করা মনে করেছে বাংলাদেশে তারাই সর্বেসর্বা। তারা মনে করেছে যে আওয়ামী লীগ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং বিএনপিকে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো জনগণের কাছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিব। এটা তারা মাথায় নিয়েই কিন্তু সকল বক্তব্য দিয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিএনপি মোটামুটি বাংলাদেশের সকল সেক্টর আস্তে আস্তে নিয়ন্ত্রণ এবং দখলও নিয়ে নিচ্ছে। তাদের সকল স্বপ্ন গুড়ে বালি হয়ে গিয়েছে। বাঙালিরা একটা কথা বলে না যে আন্দায় আন্দাজ করে, লাঠির চড়ে হাতি মরে। আন্দা আন্দাজ সাইজও জানা না, হাতির সাইজও জানা না। আন্দা মনে করে আমি লাথি মেরেছি, হাতি পড়ে গিয়েছে এবং হয়তোবা মরে গিয়েছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন, যে হাতির তার লাথিতে কিছুই হয়নি। এই বাংলাদেশের রাজনীতিতে হাতি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই সকল টোকা এনসিপি আন্দাদের লাথিতে আওয়ামী লীগের কিছুই হয়নি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে গিয়েছে। এই টোকাই সমন্বয়কগুলা এখন কোথায় যাবে? এদের তো বিএনপি আসলো চাইলে এদেরকে ফাঁসির দড়িতে লটকায় দিতে পারবে। এদের মোটামুটি ফাঁসি কনফার্ম। এবং সেনাবাহিনীর মধ্যে যদি কু হয়ে যদি সেনা শাসন জারি হয়ে যায়, সেনাবাহিনীও এদের গ্রেপ্তার করে চাইলে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন ওয়াকারুজ্জামান থাকলে কি সেনা শাসন জারি হবে? আরে ভাই, ওয়াকারুজ্জামান কি সেনা শাসন জারি করা লাগবে? সেনাবাহিনীর অন্য আরেকটি গ্রুপ যদি কু করে দখল করে ফেলে বাংলাদেশের সকল জায়গা এবং সেনা শাসন জারি করে, তখন কি কিছু করার থাকবে ওয়াকারুজ্জামানের? ওয়াকারুজ্জামানও তো প্যাকেট হয়ে যাবে, হতেও পারে। তার মানে বাংলাদেশের সেনা শাসন জারি হলো, এ সকল টোকাই সমন্বয়কগুলা মোটামুটি প্যাকেট হয়ে যাবে এবং ফাঁসি কনফার্ম হওয়ার সুযোগ আছে। বিএনপিও যদি ক্ষমতায় আসে, বিএনপিও যদি চাই এদেরকে লটকায় ফেলতে পারবে। আওয়ামী লীগ আসলে তো ফাঁসিতে লটকানো লাগবে না। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা প্রথম 1-2 দিনেই অটোমেটিক্যালি তাদেরকে লটকাই ফেলবে। কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে এত খুব সহজেই লটকিয়ে মেরে ফেলার কোনো দরকার নাই। জনগণকে বুঝানো দরকার আছে যে এরা কি কুকর্ম করেছে আওয়ামী লীগকে পতন করার ফল, সকল কিছু তুলে ধরতে হবে এবং জনগণের আদালতে এই শাহবাগ চত্বরের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় জনগণের সামনে প্রশ্ন করা হবে যে তোরা কি কি করছস, নতুন বন্দোবস্ত কি করছস, আমাদেরকে কেন গুমরা করলি, আমাদেরকে কেন ব্রেনওয়াশ করলি, বাংলাদেশ কেন ধ্বংস করলি, আমাদেরকে ব্রেনওয়াশ করে এত হাজার হাজার কোটি টাকা মালিক কিভাবে হলি, কোথা থেকে দুর্নীতি করছো, সকল কিছু জবাব জনগণই তখন নিবে। এদের কপালে ওই দুর্গতি আসতেছে। কি মাহফুজ আলম বলেন, কি পেটলা নাহিদ বলেন, কি মলম হাসনাত বলেন, কি সার্ভিস আলম বলেন, কি ডারবিন আসির বলেন, সিরিয়ালে যত কান্দুরা হানান মাসুদ বলেন, যতগুলোই আছে কারো নিস্তার নাই। সেই কারণে তারা এখন ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। জামাত তাদেরকে ঘরে নিয়ে এসেছে। জামাত এখন তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যে তাদেরকে তো একেবারে রিস্কে ফেলে দিয়েছি, এখন একটু প্রোটেক্ট করি। আরে ভাই, প্রোটেক্ট করে কি লাভ হবে? তোমরা নিজেরাই তো প্রোটেকশনে থাকবা না রে ভাই। জামাত নিজেরা প্রোটেকশনে থাকবে? বিএনপি ক্ষমতা আসলে যখন ক্ল্যাশ শুরু হয়ে যাবে, জামাত নিজেরাই প্রোটেকশনে থাকবে না, তাদের ছেলে পেলেদের কি প্রোটেকশনে রাখবে? আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে, বিএনপির অনেক নেতা কর্মীরা তো ওই প্রোটেকশনে থাকবে না। জামাত বিএনপি যেখানে প্রোটেকশন থাকবে না, সকল টোকা সমন্বয়কদের কোনো তেনাফাটা কিছু পাওয়া যাবে? আর এদের কারণে এদের আত্মীয় স্বজনও বিপদে পড়বে, এদের ফ্যামিলিও বিপদে পড়বে, কারণ তারা ধান্দার টাইমে এদের ফ্যামিলিকেও জড়িয়ে ফেলেছে। এই মাহফুজ আলম যখন উপদেষ্টা ছিল তখন তার ভাই মাহবুব আলমকে দিয়ে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের অবৈধ কাজ আছে, সকল কিছু করিয়েছে। তার ভাইও এখন কোটি টাকার মালিক। তার ভাই এনসিপি থেকে নির্বাচন করছে, সকলে আমরা অবগত আছি। তার ভাইয়ের মনোনয়নে বার্ষিকায় দেখানো হয়েছে কোটি টাকার উপরে। দেখিনি আমরা? নিজেরও দুর্নীতিগ্রস্ত হয়েছে, ফ্যামিলিকেও দুর্নীতিগ্রস্ত করেছে এবং নিজেও বিপদে পড়বে, ফ্যামিলিকেও বিপদে ফেলে দিয়েছে। সে কারণে তারা মোটামুটি বাংলাদেশে তো একটা জায়গায় ধান্দা বান্দা করে অনেক সম্পত্তি
গড়ে তুলেছে, তার সাথে সাথে বিদেশেও কিন্তু তারা হোটেল ঘরবাড়ি করে নিচ্ছে। তারা অবস্থা যখন বেগতিক দেখবে, আওয়ামী লীগ ক্ষমতা আসা লাগবে না, তার আগে তারা বিদেশ চলে যাবে। এগুলোর জন্য বুঝে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছ, নিজেদের পকেট ভারী করার জন্য। জনগণের তো উন্নয়ন হলো না, বরং জনগণ অবনতির দিকে চলে যাচ্ছে। শেখ হাসিনার আমলে ইন্টারনেটের দাম ছিল কম, মোবাইলের দাম ছিল কম। শেখ হাসিনার আমলে দ্রব্যমূল্যের দাম ছিল কম। এখন শেখ হাসিনার আমলের সাথে এখনের আমল মিলিয়ে দেখেন, কোন সেক্টরে ডক্টর ইউনূস সুন্দরভাবে শাসন করতে পেরেছে, কোন জায়গায় দ্রব্যমূল্যের দাম কমাতে পেরেছে, কোন জায়গার মধ্যে ডক্টর ইউনূস সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। ডক্টর ইউনূসের শাসনামল আমার থেকে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনামল। এই আধুনিকায়নের যুগেও ডক্টর ইউনূস বাংলাদেশটাকে সুন্দরভাবে শাসন করতে পারে নাই। বাংলাদেশের মধ্যে মব কায়েম করেছে, বাংলাদেশের মধ্যে এই টোকাই সমন্বয়কের হাতে পুরো বাংলাদেশটাকে ছেড়ে দিয়েছে। এই টোকাই সমন্বয়করা পুরো বাংলাদেশকে চুষে খেয়েছে। আর এই টোকাই সমন্বয়কদেরকে পিছের থেকে টেকনিক গুলো সকল কিছু শিখিয়ে দিয়েছে এই জামাত ইসলামী। জামাত ইসলামী যেভাবে লিখে দিত তারা সেভাবে বক্তব্য দিত। জামাত ইসলামী যেখান থেকে ধান্দাবাজি করতে বলতো, যেখান থেকে টেন্ডারবাজি করতে বলতো, তারা সেখান থেকে টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে। জামাত ইসলামী যে সকল কাজ করতে পারে নাই, সে সকল কাজ এই সকল টোকাই সমন্বয়কদেরকে দিয়ে, এনসিপি নেতাদেরকে দিয়ে করিয়েছে। কেন করিয়েছে? কারণ জামাত ইসলামী যদি এই সকল চাঁদাবাজি টেন্ডারবাজি করে, তাহলে তাদের দলের একটা রিপুটেশন খারাপ হয়ে যাবে। এই এনসিপি তো তাদের একটা প্রক্সি রাজনৈতিক দল, এনসিপি কে দিয়ে করালে তাদের রিপুটেশন খারাপ হলো সমস্যা নাই, কয়দিন পর এই দল এমনি লেজ গুটিয়ে পালাবে, তাদেরকে তো আমাদের জামাত শিবিরেই অন্তর্ভুক্ত করে ফেলবো, সো ওদের নাম খারাপ হলো কোনো সমস্যা নাই। এই প্ল্যানিং করে তারা এগিয়েছে। কোনো লাভ নাই। বিএনপিও ক্ষমতায় আসলে তোমাদেরকে টোপের উপর রাখবে, বেশি লাড়ালাড়ি করবা, তখন বলবে তোমাদেরকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে দিব। কথা বুঝো নাই? ব্ল্যাকমেল চলবে। আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে ব্ল্যাকমেলের মায়ের বাপ, জনগণের লটকে ফেলবে শাহবাগ। আমি যেটা বলেছি সেটাই আগামীতে ঘটবে। এদের ভাগ্যে এটাই লেখা আছে, সকলে তার বিদেশ পালিয়ে যেতে পারবে না। কথা বুঝেন নাই? পালাতে পারবে? সম্ভব না। অলরেডি বাংলাদেশের মধ্যে যতগুলা সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেকটা জেলা, তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে, আমরা পুলিশ হত্যা করেছি, আমরা থানা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছি। হবিগঞ্জের মধ্যে এক টোকাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেও কিন্তু স্বীকার গিয়েছে, আমরা যদি এসআইকে না মারতাম, থানা পুড়িয়ে না দিতাম, তাহলে কিন্তু আন্দোলন সফল হতো না। আমরা এসআইকে মেরে ফেলেছি, থানা পুড়িয়ে ফেলেছি। ওচিকে থ্রেট দিচ্ছে আমাদের আন্দোলনের এই ছেলেটাকে ছেড়ে দিতে হবে, আমাদের সাথে আন্দোলনও ছিল। আমার সাথে আপনি ছবি দেখেন নাই? শুধু এই না, সমন্বয়ক কেন্দ্রীয় হাসিবুর রহমানও 5 আগস্ট পরবর্তী সময় সংবাদ মাধ্যমে এসে সকল কিছু স্বীকারোক্তি দিয়েছে। এই সকল স্বীকারোক্তি দিয়েই তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে রাষ্ট্রদ্রোহিতার জন্য। দেশের জানমাল যেভাবে ধ্বংস করেছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সকল কিছুর জন্য সাদা তারা পাবে, হয়তো আজ না হয় কাল, কিন্তু অবধারিত হয়ে গিয়েছে তাদের জন্য এই ফাঁসির দড়ি। এটা 100%। যতই তারা এখন প্ল্যানিং করুক, যতই বিদেশ পালানোর জন্য চেষ্টা করুক, বিদেশে গেলেও তাদেরকে ওখানে মাইর হবে, ওখান থেকেও নিয়ে আসা হবে। দেখবেন পৃথিবীর কোনো জায়গায় তারা সেভ না। হয়তো বা এখন জঙ্গি নিউজ এদেরকে সাপোর্ট দিচ্ছে, পাকিস্তানের সহায়তা পাচ্ছে, আমেরিকা হালকা সাপোর্ট দিচ্ছে, এই কারণে এখনো প্রভাব দেখাতে পারতেছে। কয়দিন থাকবে এই প্রভাব? জামাত এবং বিএনপিও তো 2001 সালে জোট ছিল, মায়ের চোড়ে রোগী বইটা মায়ের চোড়ে জামাত এবং বিএনপি কোথায় গিয়েছে আপনারা দেখেছেন না? আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসে নাই, ওদের সরকারের পতন হয়নি, এখন আবার সবাই একত্রিত জোট হবে আর কি। আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নামলে মায়ের লগে দেখবেন যেগুলো সকলে কোথায় পালাই যাবে, কোথায় পাকিস্তানি সিন্ডিকেট মেন্ডিকেট, তুর্কির এমআইটি কোথায় চলে যাবে দেখবেন না? আওয়ামী লীগেরও যখন রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে, যখন রাজপথে নেমে গিয়েছে, মায়ের চোটে আওয়ামী লীগও দেখান নাই কোথায় পালাই গেছে। আওয়ামী লীগের কর্মী বিশ্ব যখন খারাপ সময় আসে, তখন জোট মোট কাজ আসবে না, পাকিস্তান আমেরিকার সাপোর্ট টাপোর্ট কাজ আসবে না, তলবিতল বানিয়ে পালাতে হবে। জীবন বাঁচানো ফরজ কথা আছে না? তখন জীবন বাঁচানোর জন্য অটোমেটিক্যালি পালাবে, কেউ থেকে যাবে, কেউ পালিয়ে যাবে। যারা থেকে যাবে তারা কুল্লু খালাস, আর যারা পালিয়ে যাবে তাদেরকে ওইখান থেকে নিয়ে এনে কুল্লু খালাস করা হবে। এই পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে। এটা বাস্তবতা, আমি রিয়েলিটি বলতেছি আপনাদেরকে। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন।